আপনারা দেখছেন আজকের স্বরূপনগর, সাথে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে স্বাগতম জানাই। আসন্ন ২১শে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলগুলি ১ ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। তারা ইতিমধ্যেই নমিনেশন পেপার সাবমিট করেছেন যার যার দলীয় প্রতীকের উপর দাঁড়িয়ে। সেই মতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বরূপনগর বিধানসভার ক্ষেত্রে তৃতীয়বারের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা স্বরূপনগরের ভূমিকন্যা শ্রীমতী বীণা মণ্ডলকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। আর সেই মনোনয়নের উপর দাঁড়িয়েই ৩১শে মার্চ দুপুরে কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে নিয়ে বসিরহাট মহকুমা শাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের হাতে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুরু হয়েছে দলীয়গতভাবে পুনরায় বীণা মণ্ডলকে স্বরূপনগর বিধানসভা ক্ষেত্রে তৃতীয়বারের জন্য বিধায়ক হিসেবে দেখার বাসনা নিয়ে সমস্ত অঙ্গ সংগঠনগুলি মাঠে নেমে পড়েছে। আর ঠিক সেই মতোই আজ স্বরূপনগর হঠাৎগঞ্জ কাস্টম অফিস সংলগ্ন সানাই গেস্ট হাউসের অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এক নির্বাচনী কর্মী সভায় মিলিত হলো। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সহসভাপতি রবিউল ইসলাম, ব্লক সভাপতি মনীন্দ্রনাথ সরকার, শিক্ষারত্ন মোহনলাল সরকার, অমৃত মণ্ডল, বিভাস দত্ত, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক শহীদুল বিশ্বাস সহ দলীয়গতভাবে বীণা মণ্ডলের ইলেকশন এজেন্ট অলোক মণ্ডল, বর্ষিয়ান নেতৃত্ব দুলাল চন্দ্র ভট্টাচার্য, বিধানসভা কমিটির অন্যতম সদস্য ও নির্বাচনী কনভেনার রমেন সর্দার, বিধানসভা কমিটির অন্যতম সদস্য হজরত মণ্ডল, জেলা যুব সম্পাদক আবুল কালাম আজাদ, দক্ষিণ সাংগঠনিক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডল সহ অন্যরা। কি বার্তা দিলেন এই নির্বাচনী কর্মী সভায় উত্তর ২৪ পরগনা তৃণমূল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি রবিউল ইসলাম সাহেব? শুনতে চোখ রাখুন আজকের স্বরূপনগরের পর্দায়। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের এই আলোচনায় আসতে হলো, দুলালদা বলছিলেন, রমেনদা বলছিলেন মুখ্যমন্ত্রী এবং দিল্লির বিভিন্ন মন্ত্রীদের ছুটে আসতে হচ্ছে। আমি আমার ব্যাখ্যায় এর অনেক তাৎপর্য লক্ষ্য করেছি। এই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের এক একটা সৈনিক হিসেবে আমরা আজকের এই সভার পর থেকে প্রতিজ্ঞা করে নেমে পড়ব, ঝাঁপিয়ে পড়ব এবং অলরেডি পড়েছি, তা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা কথা আপনারা প্রত্যেকেই জানেন, ভারতবর্ষে এই মোদী সরকারকে তাদের অকাজ কুকাজের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতো যদি কেউ থেকে থাকেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দেবী সম নেত্রী। আর তার জন্য ওদের আজকে এখানে পরপর করে ছুটে আসতে হচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ওদেরকে যদি একটা সত্যি সত্যি শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষা কিন্তু শুধু, সেই ফল কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মসনদে আমাদের দিদি বসবেন না। আমি ব্যক্তিগত মনে করি এবং আপনারা নিশ্চিত করে আমার সঙ্গে মনে করেন, দিল্লির ওদের সরকার সেখান থেকেই নড়বড়ে হয়ে যাবে, তালমাটাল হয়ে যাবে।
ওদের দেওয়ালের পিঠ থেকে আছে। দিদি যদি পশ্চিমবঙ্গ থেকে ওদেরকে সেই শিক্ষা দিতে পারেন, তাহলে ওদের দিল্লির প্রতি নড়বড় করতে শুরু করবে। এবং আমরা আশা করি সেই নড়বড়ে ওদেরকে নড়বড় করে দিল্লির নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী। এই জায়গা থেকে আমার মনে করি এই নির্বাচন আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা শিক্ষক সমাজ যদি অংশগ্রহণ না করি, তাহলে আমাদের দায়বদ্ধতার কাছে আমাদের প্রতারণা করা হবে। শিক্ষক হিসেবে আমরা যে দায়বদ্ধ, তার কাছে প্রতারণা করা হবে। কেন প্রতারণা করা হবে? দিল্লিতে এমন একটা সরকার আছে, যে সরকার ভারতবর্ষের সংবিধানের মৌলিক নেচার স্বরূপটাকে নষ্ট করে দিতে চাইছে। শিক্ষক হিসেবে সেখানে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের। যে সরকার ভারতবর্ষের অসাম্প্রদায়িক যে সেকুলারিজমের যে শপথ আমাদের পূর্বপুরুষরা করে গেছিলেন, সেটাকে নষ্ট করে দিতে চাইছে, সেটাকে রুখে দিতে হবে আমাদের শিক্ষক সমাজকে। আমরা অনেকেই বিজ্ঞানের শিক্ষক আছি। যদি সত্যি সত্যি আজকে বিজেপি গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গেও আসে, ওই দিলীপ ঘোষের অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। আমরা শিক্ষক হিসেবে সমাজের কাছে কি করে মুখ দেখাবো? শিক্ষক হিসেবে আমরা সত্যি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না যদি আমাদের সন্তান সম ছেলেমেয়েরা জেনে যায় যে ওই গোমূত্রের মধ্যে সোনা আছে। যদি আমাদের সন্তান সম ছেলেমেয়েরা জেনে যায় গোমূত্র খেলে করোনা সেরে যাবে, সেই জায়গাকে রুখে দেওয়ার মতো আমরা শিক্ষক সমাজ ছাড়া অন্য সকলেই আছে, কিন্তু তার ভান্ডারি হতে হবে আমাদের। সেখানে আমাদেরকে রুখে দিতেই হবে, আমাদের শপথ নিতে হবে। আমাদের যে উন্নয়নের কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের পেশাগত যে সংগঠন, সেই সংগঠনের দাবি তো আমরা আপনাদের কাছ থেকে মাঝে মাঝে উষ্মার সঙ্গে শুনে থাকি যে আমরা কি করছি, আন্দোলন করছি না, কি করছি না, কিন্তু আমাদের সরকারি দলের সংগঠন হিসেবে দায়বদ্ধতা আছে। আমাদের আগের সরকারি সংগঠন এবিটি এর ভূমিকা আমরা দেখেছি। আমরা কিন্তু সেই সংগঠন করি না। ওই ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে স্কুলে না গিয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো, দলের কাজ করা, আমাদের সংগঠন কিন্তু সেই কাজ করেনি। এবং আপনারা আমাদেরকে সেই মতো ঘুরে দেখেননি কখনো। আমরা কিন্তু আমাদের দায়বদ্ধতার জায়গা, স্কুলের যে জায়গাটা, সেই কাজটা করে সংগঠনটা করি। আর হচ্ছে আমাদের কোনো দাবি করতে হয় না। আমাদের মাথার উপর বসে আছে, আমি এই কথাটা বারবার করে বলবো, দেবী সম আমাদের দিদি। আমাদের দাবি দেওয়া তাকে বলতে হয় না। পশ্চিমবঙ্গের যত মুখ্যমন্ত্রী ছিলেন তার মধ্যে উনি বেস্ট নন। শুধু যত মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের মাটিকে চিনতেন, পশ্চিমবঙ্গের মাটির গন্ধ দেখে বুঝে নিতে পারতেন, মানুষকে দেখে বুঝে নিতে পারতেন কার কি দাবি দেওয়া। সেটা হচ্ছে আমাদের দিদি। এর আগের মুখ্যমন্ত্রীরা সেটা পারতেন না। উনি আমাদের মাটির মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের থেকে উঠে আসা মানুষ। এটা আমাদের গর্বে। সুতরাং ওনাকে বাঁচিয়ে রাখতে হবে। এক্ষুনি দিদি মোবাইলে দেখছিলেন, আমার সত্যি সত্যি একটু উত্তেজনা বেড়ে যাচ্ছে। নন্দীগ্রামের মাটিতে জানি না এই ঘটনার সত্যতা কতটা, উনি আঘাত পেয়েছেন এবং নন্দীগ্রাম সত্যি সত্যি বোধহয় রক্তাক্ত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সময় দাঁড়িয়ে এই চক্রান্তগুলোকে আমরা রুখে দেব। এবং এই চক্রান্তগুলো রুখে দিতে গেলে ওদের যে ভাওতাবাজি, সেই ভাওতাবাজির কথা একমাত্র রুখে দিতে পারি আমরা শিক্ষক সমাজ। ওরা বলে বেড়াচ্ছে ওরা যদি সরকারে আসে অনেকগুলো ইস্তারে বলেছে, কিন্তু কোন রাজ্যে, ওদের শাসিত কোন রাজ্যে দিল্লি গভর্নমেন্ট তার কোন কাজটা করে দেখিয়েছে? আমরা এইটা শুধুমাত্র মিটিংয়ে নয়, শুধুমাত্র মিছিলে নয়, আমাদের পাড়ার চায়ের দোকানে, বাজারে গিয়ে, ট্রেনে আমরা যখন দীর্ঘক্ষণ আসি, বাসে যখন আমরা দীর্ঘক্ষণ আসি, সেই সময় আমাদের আলোচনার মধ্যে আসতে হবে। আলোচনা না আসলেও আমার পাশের ছিটে বসা লোকটির সঙ্গে কথা বলে আলোচনায় এসে আমাদের আলোচনাগুলো আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। সেই দায়বদ্ধতা আমাদের অবশ্যই আছে। অনেক ভাওতা দিয়ে চলেছে ওরা। আমরাও অনেকেই বিশ্বাস করি এই জিনিস যে সত্যি সত্যি আমাদের বেকার ভাইদের চাকরির ব্যবস্থা বোধহয় আমাদের সরকারকে করতে পারেনি। বারবার করে টিভি চ্যানেল দাঁড়িয়ে বলে যাচ্ছে যে এই সরকারে আসার পরে কোনো এসএসসি হয়নি,
এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হয় না, আমরা প্রত্যেকেই জানি। আমি আমাদের তথ্য দিয়ে বলছি, আমাদের সরকারে আসার পরে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নন টিচিং, লাইব্রেরিয়ান সব দিয়ে প্রায় 1.5 লাখের মতো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে টিচার টিচিং, নন টিচিং হিসেবে। সেই জায়গাটা আমরা আনতে পারছি না, আমাদেরকে আনতে হবে। পাশাপাশি ওরা সেই 98 সাল থেকে এসএসসি চালিয়েছে ঠিক, একটা কথা সত্যি, প্রত্যেক বছর বছর এসএসসি চালিয়েছে, কিন্তু প্রত্যেকটা এসএসসিতে অ্যাভারেজে 9-10-এর বেশি, 10,000-এর বেশি অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। সেটাও যদি ধরে নিই, ওদের সেই রেট অনুসারে আমাদের 10 বছরে 1 লাখ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দিদি অলরেডি কিন্তু 1.5 লাখ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তার সঙ্গে আমরা চোখের সামনে দেখতে পাই না, রাস্তা দিয়ে যখন যাই আমাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলো যারা পুলিশে চাকরি করে, যারা স্বাস্থ্যে আশা কর্মীরা হিসেবে আমাদের এই করোনা পরিস্থিতিতে আমাদের বাঁচিয়ে রেখেছে, এইভাবে চাকরিটাকে একদম গ্রাম থেকে গ্রামান্তরে উনি পৌঁছে দিয়েছেন। এই প্রচারগুলো আমাদেরকে আনতে হবে। হ্যাঁ, আমরা শিক্ষকরাও ভুলে যাই। আমাদের সরকার যখন এসেছিল প্রচন্ড একটা থ্রেটের মধ্যে আমরা ছিলাম। আপনারা এর মধ্যে খুঁজে দেখুন, কেউ না কেউ আছেন। বিএড না থাকলে, ট্রেনিং না থাকলে আমাদের চাকরি চলে যাবে, এটা নিশ্চিত জায়গা ছিল। আমাদের দিদি এই দায় বামফ্রন্ট সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের চাকরিকে চলে যেতে বাধ্য করতে পারতেন, কিন্তু আমাদের দিদি সেই জায়গায় যেতে পারেন না, তিনি সেই কাজ করতে পারেন না। তিনি একদম নিঃশব্দে, কাউকে কিছু বুঝতে না দিয়ে প্রত্যেকে কিন্তু ট্রেন করে দিয়েছেন। আর এই নিঃশব্দে করছেন বলে তার সেই ক্রেডিটগুলো আমরা কিন্তু দিতে পারছি না, এটা ক্ষোভের সঙ্গে করছি। আমরা যারা সেই সুযোগটা পেয়েছি, সেই সুযোগ পাওয়ার পরে আস্তে আস্তে ভুলে গেছি, যেটা একটা বড় সুযোগ আমাদের চাকরি থেকে তিনি যে বাঁচিয়েছেন, সেটাও আমরা ভুলে যেতে বসেছি। সুতরাং ভুললে হবে না, তার প্রতিদান আমাদেরকে দিতে হবে। আমাদের প্যারা টিচার ভাইরা শহীদুল বসে আছে, আমাদের সঙ্গে কাজ করেন, আমাদের সঙ্গে অনেক স্কুলে আমাদের থেকে অনেক বেশি হয়েছে কাজ তাদের করতে হয়। সুতরাং আমাদের ভাই হিসেবে, আমাদের সহকর্মী হিসেবে তারা সঠিক মর্যাদা পান, সঠিক বেতন পান, এটা আমাদেরও দাবি। কিন্তু ভুললে হবে না ওরা কি পরিস্থিতিতে ছিলেন এবং আমাদের সরকার কি করেছেন। আমাদের সরকারের আগেও পর্যন্ত ওরা 6,000-এর কাছাকাছি মাইনে পেতেন, দিদি আসার পরে 1 লাখে সেটা 13,000-এর কাছে করলেন। উনি কিন্তু 60 বছর পর্যন্ত এই চাকরির নিশ্চয়তা তাদের দিয়ে দিয়েছেন। উনি চাইছেন ওদের মধ্যে যারা দক্ষ ছেলে আছেন তারা এসএসসিতে রিজার্ভেশন নিয়ে আমাদের মতো সহকারী শিক্ষকের যোগ্যতায় চলে আসুন, প্যারা টিচার বলে কেউ না থাকুক। এরপরেও ওদের সমস্ত আন্দোলনের সঙ্গে আমাদের সহযোগিতা আছে, সহমর্মিতা আছে, কিন্তু একটা কথা থেকে আমরা বিরোধিতা করব, এই আন্দোলন যদি বিজেপির কাছে মাইলেজ দিয়ে দেয়, এই আন্দোলন যদি বামপন্থীদের কাছে কোনো মাইলেজ দিয়ে দেয়, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা কিন্তু তার বিরোধিতা করব। এই জায়গাটাকে আমাদের প্রচার আন্দোলনে যেতে হবে, একদম করে আমাদের প্রচার আন্দোলনে যেতে হবে। আর বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। এরকম যদি আমরা করতে চাই, আমরা আমাদের দাবি দেওয়া আমরা নিয়ে হয়তো খুব বেশি পাইনি, কিন্তু আমরা কি বিশ্বাস করি না যে আমাদের সামান্য কিছু কম দিয়ে যদি কন্যাশ্রীর মতো প্রকল্প, যে প্রকল্পের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি দিদির নোবেল পাওয়ার যোগ্য বলে বলছেন, এবং সেই রিসার্চ পেপারে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে বিগত 100 বছরের বিশ্বে নারী প্রগতিতে এরকম কোনো প্রকল্প হয়নি, এটা আমাদের গর্বের নয়। করোনা পরিস্থিতিতে দিদি যেভাবে সামলেছেন, বিশ্বব্যাংক, ইউনেস্কো তার সঠিক প্রশংসা করে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের স্বাস্থ্য, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এরকম 5টি দপ্তরকে স্টেট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, ওরাই করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলার কি নেই, এবং ওরা বক্তব্যের মধ্যে একটা বারের জন্য বলতে পারছে না পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়নি, বললেও সেটা মিথ্যে কথা বলছে। আমাদের সেই জায়গায় দিতে দাঁড়াতে হবে শিক্ষক সমাজ। আমাদের প্রিসাইডিং অফিসার হিসেবে করণীয় বলছিলেন, সেই সঙ্গে আমি আরো একটা কথা বলি, লোকসভা ভোটে সেটা প্রয়োজন হয়নি, কিন্তু বিধানসভায় ভোটে সেটা প্রয়োজন হবে। আমাদের ব্যালট পেপারে পোস্টাল ব্যালট যেটা, সেই পোস্টাল ব্যালটটা আমরা অনেকেই
কিছুটা অগ্রাহ্য করি, আমরা এই হলের মধ্যে যারা আছি তারা হয়তো অগ্রাহ্য করবো না, কিন্তু আমাদের প্রত্যেকটি ভোটে প্রচণ্ড মূল্য আছে। আমরা কিন্তু দায়িত্ব নিয়ে যে ইউনিটে যারা আছি, আমাদের যারা আছে তারা প্রত্যেকেই ব্যালট ভোটটা, পোস্টাল ব্যালট ভোটটা দিচ্ছেন এবং সঠিকভাবে দিচ্ছেন, সেই দায়টা কিন্তু দেখতে হবে। এটাকে কিন্তু শুরু করে দেখতে হবে না, এটাকেও আমাদের সিরিয়াসলি দেখতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিতে হবে। আর দীর্ঘায়িত করবো না, সবশেষে বলি 22শে এপ্রিল এসেই গেছে। এই কটা দিন আমরা আমাদের সমস্ত কাজকর্ম ফেলে আমরা আমাদের কাজে, দলের কাজে লেগে যাই, যাতে করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়, আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের বাবা মায়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। তাদের বাবা মা ঠিক না থাকলে, সমাজ ঠিক না থাকলে আমরা কখনোই ঠিক থাকতে পারবো না। এটা একেবারেই স্বনির্ভর অনুরোধ আমাদের প্রত্যেকের কাছে, আমরা সেটা করব। এবং 2 মে এই স্বরূপনগরের মাটি সবুজ আবিরে ভরে যাবে। আমাদের একেবারেই মাটির মানুষ, মাটির দিদি আমাদের বিধানসভায় যাবেন এবং ঠিক 11 সালে যেভাবে জনজোয়ারে ভেসে তিনি নবান্নে উঠেছিলেন, এবারও নবান্নে উঠবেন সমস্ত কুৎসাকে পিছনে রেখে। এবং আমরা আশা করব অলোকবাবু বলছেন দিদির সঙ্গে সঙ্গে আমাদের দিদি নবান্নে যাবেন, এটা আমাদের একান্তই ইচ্ছা সবার। আমরা সবাই গর্বিত হব শরীরবাসী হিসেবে। সবাইকে ধন্যবাদ। আমরা আবারও বলছি, আমাদের এই অঙ্গীকারটা মনে রাখতে হবে প্রত্যেকেই। আমরা এখানে যারা আছি আমাদের বাড়িতে ফিরে গিয়ে আমি দলের